কমেন্ট এক পাশে ওপেন রেখ। হ্যালো 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 এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম আজকে লাস্ট ক্লাসে, লাস্ট সং অফ দ্য এক্সাম। এবং আজকে দেখতে পাচ্ছ যে লাস্ট ক্লাস। সো আজকে সবারই আমি জানি কারো কাছে কষ্ট লাগতেছে এবং এডুকেশনকে নিয়ে অনেকের মনে ইমোশন আছে, আমি সেটা জানি। এবং আসলে ইমোশন থাকবেই না কেন, এতদিন যাবৎ যারা সেকেন্ড টাইমার আছে তাদের তো অনেক বেশি, সেকেন্ড টাইমারদেরকে আমরা অনেক বেশি ফিল করতে পারি, কারণ তারা 2 বছর আমাদের সাথে ছিল এবং যারা ফার্স্ট টাইমার তারা 1 বছর যাবৎ ছিল। আজকের দিনে আমরা এটাই কামনা করব যাতে আর কেউ সেকেন্ড টাইমার না হোক এবং সেকেন্ড টাইমাররা সবাই চান্স পাক, ঠিক আছে? আজকের দিনে আমাদের এটাই একমাত্র চাওয়া এবং সৃষ্টিকর্তার কাছে আমরা এটাই চাই আজকের এই লাস্ট ক্লাসে। এবং আমি বিশ্বাস করি তোমরা আজকে লাস্ট ক্লাসে আমার সাথে থাকবা এবং যতটুকু পারি যতটুকু সম্ভব আজকে আমরা রিভাইজ দিব এবং হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তাহলে সবাই একটু সাউন্ড নাই তাই নাকি? হ্যাঁ সাউন্ড আছে, ওকে। হ্যাঁ, সবাইকে একটু আজকে লাস্ট মেনশনটা সবাই দিয়ে দাও যে জুবায়ের ভাইয়া ক্লাসে চলে আসছে। সবাই যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে সবাইকে একটু মেনশন দিয়ে জানিয়ে দাও জুবায়ের ভাইয়া ক্লাসে চলে আসছে। হ্যাঁ এই তো এমএসসি তানিয়া লাস্ট মেনশনটা দিয়ে ফেলছে। আজকের একদম লাস্ট মেনশন এবং লাস্ট শেয়ার, লাস্ট মেনশন এবং লাস্ট শেয়ার আমি দেখব আজকে তোমরা এডুকেশনকে কতটা ভালোবাসো, তো সেটাই আজকে দেখবো, ঠিক আছে? ওকে, প্রথমে আমরা আজকে 6টা টপিক নিয়ে আমরা কথা বলবো এবং তারপরে হচ্ছে আমরা সমাজবিজ্ঞান এবং ভূগোল, স্পেশালি ভূগোল থেকে গত বছর 2টা কোশ্চেন আসছিল, তো সেই জায়গা থেকে আমরা ভূগোলটা একটু দেখবো এবং সমাজবিজ্ঞান অল্প একটু করে দেখবো, ঠিক আছে? আমি আবারও বলতেছি যারা গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের সাম্প্রতিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, তারপরে হচ্ছে মৌলিক জিকে। মৌলিক জিকেতে এবার 6 থেকে 7টা বেশি প্রশ্ন আসবে না, সো সেভাবেই প্রিপারেশন নাও। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ, সবাইকে আদাব এবং ওয়ালাইকুম আসসালাম। চলো তাহলে আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দেই, ঠিক আছে? তাহলে চলো খুব দ্রুত, আজকে আমি খুব বেশি সময় নিব না, খুব বেশি ব্যাখ্যা দিব না, জাস্ট গুরুত্বপূর্ণ কিছু জিনিস বলবো, ঠিক আছে? সেগুলো একটু দেখো। নিকাশ ঘর কোথায় অবস্থিত? আমি জানি এটা তোমরা সবাই জানো, যেহেতু এগুলো তোমাদের পড়া আছে। আজকে আমি জাস্ট তোমাদের হচ্ছে টেস্ট নিব, টেস্ট, পরীক্ষার আগে পরীক্ষার ফিল দিব যে কেমন প্রশ্ন অ্যাকচুয়ালি আসতে পারে, ঠিক আছে? খুব বেশি ব্যাখ্যা না, খুব বেশি বিশ্লেষণ না, আজকে আমি শুধু একটু তোমাদের হচ্ছে চেক করব যে তোমরা আসলে কতটুকু পারো, ঠিক আছে? সেকেন্ড টাইমার ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আজকে লাস্ট ক্লাসে সবার প্রথমে অ্যান্সার দিচ্ছে মানসুরা ঋতু। আল্লাহ মানসুরা ঋতুকে যেভাবেই হোক একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দিও। তারপর আছে মঞ্জারিন ইসলাম, মায়া, সাদিয়া, জান্নাত, সবার জন্য ভালোবাসা। ইনশাল্লাহ এবার আমরা জয় করবই, ঠিক আছে? ওকে, সবাই বলছে ক ক ক। রিয়াদুল ইসলাম সিয়াম বলছে ক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মেনে নিলাম। নিকাশগড় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কোনটা ভাইয়া? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবং বাংলাদেশ ব্যাংকের কয়টা শাখা আছে? 10টা শাখা, 8টা বিভাগে 8টা, এবং হচ্ছে একটা হচ্ছে ঢাকায় 2টা আছে। ঢাকায় মতিঝিলে সদর দপ্তর এবং তোমার হচ্ছে সদরঘাটে একটা আছে, আরেকটা হচ্ছে বগুড়া, এবং সেটা হচ্ছে তোমার কি ছাড়া? সেটা হচ্ছে তোমার একদম ইয়ে ছাড়া, কোনো ধরনের বিভাগ ছাড়া একমাত্র জেলায় হচ্ছে ওইটা। সো এটা ভালো করে পড়বা। তারপর হচ্ছে যেমন কেন্দ্রীয় ব্যাংকে বর্তমানে এটা আসতে পারে, কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নরকে, মানে বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংক তো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরকে, এটা 100% আসার একটা সম্ভাবনা আছে। এবং তিনি কততম, এগুলো তোমাদের ফাহাদ ভাইয়া পড়াইছি, আমি আশা করি তোমরা এগুলো পারবা। তারপরে কতজন পরিচালনা পর্ষদে কয়জন থাকে? পরিচালনা পর্ষদে টোটাল 9 জন থাকে। 9 জন অপশনে না থাকলে তোমরা 8 দিবা। তারপরে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে একটু পড়া ট্রাই করবা। হ্যাঁ, এবং এই যে নোট বিনিময়, মুদ্রা আসলে কি মনে রাখবা? মুদ্রা আসলে কি ভাইয়া? এটা পরীক্ষায় আসে। মুদ্রা অ্যাকচুয়ালি হচ্ছে বিনিময়ের মাধ্যম। মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম, এটা মনে রাখবা। মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম। ধরো এই যে তোমরা এডুকেশনের একটা কোর্স কিনছো, তারপরে এই যে আমাদের সেকেন্ড টাইম কোর্স আবার শুরু হবে, তখন তোমরা কি করবে? অনেকে আছে তখন কিনবে। তো এই যে বিনিময়, আমরা দিচ্ছি কোর্স, তোমরা দিচ্ছ কি? টাকা। তাহলে বিনিময়টা কিভাবে হচ্ছে? টাকার মাধ্যমে। টাকা না দিলে কি আমরা কোর্সটা দিতাম না। এই যে আজকে যেমন কোনো ধরনের বিনিময় ছাড়াই আমরা ক্লাস নিচ্ছি, কারণ এটা হচ্ছে তোমাদের প্রতি আমাদের ভালোবাসা। কিন্তু অ্যাকচুয়ালি বিনিময়টা হয় কিসের মাধ্যমে? মুদ্রার মাধ্যমে। তাই মনে রাখবা, মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম। এবং পরীক্ষায় যদি আসে বাজার কি,
বাজার বলতে কোনটি বুঝায় না? তাহলে মনে রাখবা বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থান বুঝায় না। এগুলো অনেক বেশি পরীক্ষায় আসে। মনে রাখবা বাজার বলতে অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট স্থান বুঝায় না। কারণ আমরা যে মনে করি ওই যে এখানে একটা বাজার আছে, ওইখানে একটা বাজার আছে, অ্যাকচুয়ালি বাজার বলতে এমন কিছু না। বাজার হচ্ছে যেখানে একজন ক্রেতা একজন বিক্রেতা তাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে একটা পণ্য বিক্রি হবে, সেটাই অ্যাকচুয়ালি বাজার। তাহলে বাজার হইতে কি কি লাগে? একজন ক্রেতা একজন বিক্রেতা একটা পণ্য এবং তাদের মধ্যে দর কষাকষি বার্গেনিং। ওকে, এই চারটা জিনিস থাকলে সেটা বাজার। তবে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থান বুঝায় না। এটা অনেকবার ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পরীক্ষায় আসছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে আশা করি তোমরা এই কথাগুলো বুঝতে পারছো। কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক নিয়ে ভালো করে পড়বা। তারপর যেমন হচ্ছে ব্যাংক কয়টা, তফসিলি ব্যাংক কয়টা, তারপরে হচ্ছে তোমার যেমন সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটা, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটা, সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। তারপর বিদেশি ব্যাংক কোনটা, প্রথম বিদেশি ব্যাংক। তারপর হচ্ছে কোন এই যে ব্যাংক নিয়ে এখন আর অত বেশি আসবে না, তবে বাংলাদেশ ব্যাংক নিয়ে একটু ভালো করে দেখবা। বিদেশি ব্যাংক, সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক, এটা দেখবা। তফসিলি ব্যাংক কয়টা, এগুলো একটু দেখবা। ঠিক আছে, ওকে ভাইয়া, পাশে উত্তর দেন। উত্তর আসে, পাশে উত্তর নাই, তবে 10টা প্রশ্নের পর উত্তর আছে আপু। ওকে, স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশে 2টা স্টক এক্সচেঞ্জ আছে। ঠিক আছে, 2টা। আর ইপিজেড, ইপিজেড নিয়ে একটু বলেই ফেলি। স্টক এক্সচেঞ্জ কয়টা আছে বাংলাদেশে? 2টা। হ্যাঁ, আর ইপিজেড, ইপিজেড কি? ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন। তোমরা বলো ইপিজেড বাংলাদেশে কয়টা আছে? তোমরা বলো বাংলাদেশে কয়টা ইপিজেড আছে? ঠিক আছে, সবাই অ্যান্সার করো। ইপিজেড বাংলাদেশে কয়টা আছে? ইপিজেড নিয়ে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। ইপিজেড নিয়ে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। আমি একটু ফুল ফর্মটা লিখে রাখি, কারণ ফুল ফর্মটা পরীক্ষায় আসে। এক্সপোর্ট প্রসেসিং 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 জোন মানে কি? মানে হচ্ছে রপ্তানি। এক্সপোর্ট মানে কি? রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। ঠিক আছে, অর্থনীতি ছিল না কখনো আমার। আচ্ছা, সমস্যা নাই, অর্থনীতি না থাকলেও এটা কিন্তু আমি ওই যে অর্থনীতি বইয়ের অর্থনীতি পড়াচ্ছি না, এটা আমি পড়াচ্ছি জিকে নির্ভর যে অর্থনীতি সেটা। ঠিক আছে, ওকে। 10, এলমা সর্দার বলছে 10টা, রাইট। এখানে ইপিজেড আছে কয়টা? টোটাল আছে ইপিজেড 10টা। তার মধ্যে সরকারি কয়টা? সরকারি 8টা। আর বেসরকারি কয়টা? বেসরকারি 2টা। বেসরকারি 2টা। এর মধ্যে একটা পরীক্ষায় আসে যে একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড কোনটা? একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড কোনটা? একমাত্র কৃষি পণ্যের যে হচ্ছে ইপিজেড সেটা আসলে কোনটা? এটা প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়। ঠিক আছে, বিসিএসও পরীক্ষায় আসে। হ্যাঁ, 10টা, 8টা সরকারি, 2টা বেসরকারি, রাইট। ঠিক আছে, ইপিজেড নিয়ে একটু ভালো করে পড়বা। তাইলে এই যে কৃষিভিত্তিক যে ইপিজেড সেটা হচ্ছে তোমার উত্তরা নীলফামারী। উত্তরা নীলফামারী। অপশনে নীলফামারীও থাকতে পারে, অপশনে শুধু উত্তরাও থাকতে পারে। উত্তরা এটা কিন্তু ঢাকার উত্তরা না, এটা নীলফামারীর উত্তরা। বুঝতে পারছো? তাহলে ইপিজেড নিয়েও পড়বা। ওকে, কেউ কাউকে চিন্তামো না তাও কত চেনা, রাইট। এটাই হয়, এটা আসলে হয়, এটাই হয়। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমি দেখতে চাই আমার আজকের লাস্ট ক্লাসটা আমরা একটু স্মরণীয় করে রাখতে চাই। ঠিক আছে, দেখো আমরা একটা এমসিকিউ থেকে কতগুলো জিনিস শিখে ফেললাম, তাই না? স্টক এক্সচেঞ্জ 2টা, ঢাকা চট্টগ্রাম। তারপর ইপিজেড আছে 10টা, 8টা সরকারি, 2টা বেসরকারি। ঠিক আছে, এবং কৃষিভিত্তিক একমাত্র ইপিজেড যেটা সেটা হচ্ছে উত্তরা নীলফামারী। এবং ইপিজেড মানে হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন, যেটা হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। ওকে, আচ্ছা, ঠিক আছে। এইবার আসো আমরা নেক্সট কি আছে আমাদের? এই যে 2 নাম্বার। নেক্সট আছে 2 নাম্বার, বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ পায় কোন দেশ থেকে? বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ পায় কোন দেশ থেকে? এটা সম্প্রতি চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, তারপর আমি দেখাই দিচ্ছি। এগুলা কিন্তু হচ্ছে তোমার রিসেন্ট আপডেট আসবে। তোমরা রিসেন্ট আপডেট দাও যে বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ পায় কোন দেশ থেকে। কোন দেশ থেকে? হ্যাঁ, সবাইকে মেনশন দিয়ে দাও। আজকে আমরা অ্যাটলিস্ট 1কে শেয়ার দিব। এই যে 847 জন একটা করে শেয়ার দিলে কিন্তু 847টা শেয়ার হবে। তারপর অনেকে আর নতুন আসবে, তারা এসে বাকি শেয়ারগুলো দিবে। ঠিক আছে, 1000 শেয়ার, এবং ইনশাল্লাহ আমরা লাস্ট ক্লাসটা অনেক জমায়ে করব। ঠিক আছে, এবং যেহেতু লাস্ট আমি তোমাদের আরো কিছু ট্রিক্স এন্ড টিপস কিভাবে আমি নিজেও দেখো, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। জগন্নাথ বলতে তখন আমাদের গুচ্ছ ছিল, আমাদের সময় ফার্স্ট গুচ্ছ শুরু হয়েছিল, তখন আমারটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছিল। পরবর্তীতেও ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছি, আর হয় নাই। তারপর হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর, মানে অ্যাটলিস্ট যেগুলোতে পরীক্ষা দিছে আলহামদুলিল্লাহ চান্স হয়েছে। তো এই যে চান্স কিভাবে পাইলাম আসলে? কেউ বলে যার হয়, ওই যে একটা কথা আছে না, যার একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় তার হইতেই থাকে।
যার একটা রিলেশন হয় তার হইতেই থাকে, এরকম কিছু মজার কথা আছে না? হ্যাঁ, তুমি দেখবা যার একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় তার হইতেই থাকে। কেন হইতে থাকে? আর যার একটাও হয় না তার হয়ই না। কেন? কারণ এই দুইজনের মধ্যে ডিফারেন্স আছে। যে চান্স পাইছে সে অবশ্যই জানে যে কিভাবে পড়াশোনা করলে চান্স পাইতে হয়। সে তো একটাতে না হলে পাওয়া গেছে, বাকিগুলোতে কিভাবে পাইলো? কারণ সে ওইভাবে নিজেকে তৈরি করছে। এটা তোমাকে বুঝতে হবে যে কিভাবে চান্স পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে, নিয়েছেন টেস্ট, আলাদা টেস্ট কিছু? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, চীন 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 সবচেয়ে বেশি বিনিয়োগ পায় কোন দেশ থেকে? আচ্ছা, সবাই চীন বলতেছ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। দেখো, বাংলাদেশ অ্যাকচুয়ালি বিনিয়োগের ব্যাপারে যেমন হচ্ছে তোমার এতদিন হচ্ছে তোমার বিনিয়োগটা যেমন হচ্ছে ঋণ, সবচেয়ে বেশি ঋণ পায় কোন দেশ থেকে এটা জানো? দেশ হিসেবে সবচেয়ে বেশি ঋণ পায় কোথা থেকে? সবচেয়ে বেশি জাপান থেকে ঋণ পায়, তাই না? জাপান থেকে ঋণ পায়। আর সবচেয়ে বেশি বিনিয়োগ কিন্তু চীন থেকে পায়, এটা মনে রাখতে হবে। সবচেয়ে বেশি বিনিয়োগ পায় চীন থেকে, কিন্তু আর ঋণ ঋণ পায় কোথা থেকে? জাপানে। বিনিয়োগ আর ঋণ কিন্তু আলাদা। ঋণ যেটা সেটা আমরা আনি, তারপর আবার সেটা সুদ সহকারে দিতে হয়, ইন্টারেস্ট সহ দিতে হয়। কিন্তু যেটা বিনিয়োগ সেটা হচ্ছে আমাদের দেশে তারা বিভিন্ন অবকাঠামো, যেমন তিস্তা মহাপরিকল্পনা, তারপরে যে মেট্রো রেল সহ আরো যত যত বড় বড় প্রজেক্ট আছে সেগুলোতে তারা বিনিয়োগ করে। ঠিক আছে, এটা হচ্ছে বিনিয়োগ। তাহলে এই দুইটা জিনিস বুঝবা ভালো করে, ঠিক আছে? ওকে, তারপরে আসো 3 নাম্বার। 3 নাম্বারটা দেখি। ও সরি, 1 টাকা নোটের নকশা করে কে? 3 নাম্বারটা দেখো, 1 টাকা নোটের নকশা করে কে? এই যে দেখো, মুদ্রা নিয়ে পরীক্ষা আসে না? মুদ্রা নিয়ে কিন্তু পরীক্ষা আসে। দেখবা এই বছর তো আবার নতুন মুদ্রা নিয়ে আসছে, তাই না? এই বছর কিন্তু তোমার হচ্ছে গত বছরই নতুন মুদ্রা নিয়ে আসছিল, তো মুদ্রা থেকেও পরীক্ষা আসতে পারে। যেমন বাংলাদেশে প্রথম মুদ্রা তোমার যেই কত কত টাকার মুদ্রা আসছিল এবং সেটার নকশাকার কে, তারপর হচ্ছে প্রথম কবে বাংলাদেশে মুদ্রা নিয়ে আসা মানে বাংলাদেশে মুদ্রা তোমার ছাপানো হয়, তারপর হচ্ছে বাংলাদেশের মুদ্রা কত প্রকার, তাই না? যেমন বাংলাদেশের নোট কয় প্রকার, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। বাংলাদেশে 2 প্রকারের নোট আছে, একটা হচ্ছে সরকারি নোট, আরেকটা হচ্ছে বেসরকারি নোট। এগুলো তো তোমরা জানো, আই হোপ। সরকারি নোট আর বেসরকারি নোট, ঠিক আছে? সরকারি নোট আছে 3টা কি কি? 1, 2, 5। আর বেসরকারি আছে 7টা, কি কি? 10, 20, 50, 100, তারপর হচ্ছে 500, 1000। এই যে এটা হচ্ছে সরকারি নোট, এটা হচ্ছে বেসরকারি নোট। সরকারি নোটে সাইন থাকে কার? সরকারি নোটে সাইন থাকে অর্থ সচিব। তোমার কাছে যদি এখন এই 1, 2, 5 টাকার কোনো নোট থাকে, তুমি গিয়ে সেখানে দেখবা অর্থ সচিবের সাইন। আর যদি বেসরকারি নোট হয় সেখানে দেখবা গভর্নরের সাইন। সেখানে কার সাইন দেওয়া আছে? গভর্নর। এক্ষেত্রে এগুলো যদি মনে না থাকে তাহলে কি করবা জানো? একটা ভালো ট্রিক শিখিয়ে দেই। তোমরা যাওয়ার সময়, পরীক্ষায় যাওয়ার সময় কি করবা? নতুন টাকা যদি থাকে, নতুন টাকা আই গেস আসতেও পারে, তবে কিছু নোট নিয়ে যাবা। যেমন 5 টাকার একটা নোট নিয়ে যাবা। আমি বলি কি করবা? 5 টাকার একটা নোট নিবা। কেন নোট নিবা? কারণ যদিও এখান থেকে প্রশ্ন আসে যে 5 টাকার নোট না, সরি 5 টাকার কয়েন। 5 টাকার কি? 5 টাকার কয়েন নিবা। যদি প্রশ্ন আসে বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টা কয়েন, কয়টা পাট পাতা, কয়টা শাপলা, কয়টা ঢেউ, এগুলো যদি আসে তাহলে 5 টাকার নোট থেকে দিতে পারবা। যদি আসে এই যে কোন কোন নোটে সরকার অর্থ সচিবের সাইন থাকে, কোন নোটে গভর্নরের সাইন থাকে, এগুলো যদি পরীক্ষা আসে তাহলে এগুলো দেখে বুঝে ফেলবা, ঠিক আছে? কারণ টাকা নেওয়া কিন্তু কি হবে না, তুমি যদি পরীক্ষার টাকাটা বের করে দেখো তোমাকে কিন্তু এক্সপেল করতে পারবে না। কারণ টাকা নিয়ে যাওয়া এটা তো কোনো ধরনের মানে ইলিগাল কাজ না, তাই না? এটা তো ভ্যালিডিটি আছে। হ্যাঁ, তাহলে যেহেতু একটা সরকারি নোট তাই এটা অর্থ সচিব, আর এটা বেসরকারি নোট তাই এটা হচ্ছে গভর্নর। বুঝতে পারছো? 5 টাকার কয়েন, তারপরে তোমরা যেমন 100 টাকাতে আগে হচ্ছে তোমার তারা মসজিদ ছিল, তারপর হচ্ছে 2 টাকার যে হচ্ছে কয়েন আছে, 2 টাকার কয়েনে হচ্ছে তোমার কি কি ছিল? 2 টাকার কয়েনে হচ্ছে তোমার যে পরিবার আছে, তারপর হচ্ছে 2 টাকার ইয়েতে দোয়েলের ছবি আছে। এগুলো মাঝে মাঝে পরীক্ষা আসে। 2 টাকার নোটে দোয়েলের ছবি ছিল, এখন আবার নতুন নোট আসছে, তাই না? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। 10 টাকার নোটে আবু সাইদের একটা মূর্তি ইয়ের মতো প্রতীকের মতো দেওয়া আছে, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তাহলে 1 টাকার নোটের কে করছে? আমরা 2 নম্বরে আসি। হ্যাঁ, 2 নম্বরে হচ্ছে কাজী গোলাম মোস্তফা, বা এটা সংক্ষেপে বলে কেজি মোস্তফা। হ্যাঁ, কেজি মোস্তফা। আচ্ছা, ডি নাম্বারে আচ্ছা ঠিক আছে, সমস্যা না। হ্যাঁ, যারা আমার নাম দিছো তাদেরটা এখানে হবে, কিন্তু পরীক্ষার হলে হবে না।
বুঝতে পারছো? তাহলে এই যে কয়েনের নকশা করে কেজি গোলাম মোস্তফা। এবং মনে রাখবা প্রথম যে নোট হয়েছে ওইটা কিন্তু 4 মার্চ 1972, 4 মার্চ 1972, এবং প্রথম কিন্তু 1 টাকা এবং 100 টাকা নোট ছাপানো হয়েছিল, ঠিক আছে? এবং এই 1 টাকার নোটে এগুলা কবে হয়েছে? 4 মার্চ 1972, বুঝতে পারছো? 1900 মনে রাখবা কিভাবে 1971 সালে আমরা স্বাধীন হই, আর তার পরের বছরই 1972 সালেই মনে করো যে হচ্ছে আমাদের প্রথম নোট ছাপানো হয়, বুঝতে পারছো? এগুলা পড়বা। ওকে ভাইয়া, সাম্প্রতিক থেকে কেমন প্রশ্ন আসতে পারে? ওই যে বললাম 7 থেকে 10টার মতো এর মধ্যে হবে আশা করি ইনশাল্লাহ। সাম্প্রতিক প্রশ্ন থাকবে, সাম্প্রতিক প্রশ্ন ভালো করে পড়ে যাবা, সাম্প্রতিক প্রশ্ন ভালো করে পড়ে যাবা। ওকে, বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? আমি একটু আগে ইপিজেড বলে আসছি, ইপিজেড নিয়ে ব্যাখ্যা দিয়ে আসছি। এখন তোমরা শুধু বলবা বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত। বাংলাদেশের প্রথম ইপিজেড, এই তোমরা কি শেয়ার দিছো? আমি দেখতে চাই তোমরা আজকে শেয়ার দিয়ে পুরা 921 জন আছো, 921 জন পুরা শেয়ার দিয়ে 1000 শেয়ার করে ফেলবা, ঠিক আছে? আজকে লাস্ট ক্লাসটা আমরা একটু স্মরণীয় করে রাখতে চাই, যাতে আজকের এখান থেকে এতটুকু দোয়া করব যাতে আজকের এই ক্লাস থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3টা কমন পড়ে। ওকে, একজন বলছে 3-এর গ না হলে আমি গরুচোর। 3-এর গ বলছে, না হলে আমি 3-এর গ না হলে আমি গরুচোর, লাস্ট ভন্ডামি। আচ্ছা ঠিক আছে রাসেল ইসলাম, আমরা দেখতেছি তুমি আদৌ কি গরুচোর নাকি তুমি হচ্ছে মুরগি চোর, এটা আমরা এখনই দেখব যে বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত। আচ্ছা আমরা তো এখন 3-এর তো চলেই গেছে, আমরা এখন 4 নাম্বারে না? আচ্ছা আচ্ছা, তাহলে একটু আগে হ্যাঁ 3-এর গ, ঠিক আছে, ঠিক ছিল তোমার উত্তর। আচ্ছা 4, হ্যাঁ 4-এর উত্তর হচ্ছে তোমার কি বলছো? চট্টগ্রাম। হ্যাঁ চট্টগ্রাম, 4-এর উত্তর হচ্ছে চট্টগ্রাম। আর এই যে উত্তরা একমাত্র কৃষি ইপিজেড, একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড, উত্তরা নীলফামারী। তারপরে হচ্ছে 5 নাম্বার বাজার মূল্য নিয়ন্ত্রণের কাজ করে কে? দেখো এই যে বাজার মূল্য নিয়ন্ত্রণ মানে হচ্ছে আমরা দেখি না, দেখবা যে বাজারে হচ্ছে এক ধরনের একটা ট্রাক আসে, ট্রাকের মধ্যে হচ্ছে সকল জিনিসপত্র থাকে, তারপর তারা হচ্ছে বিভিন্ন মাল জিনিসপত্র গরিবদেরকে দেয়, তাই না? গরিবদেরকে তারা স্বল্প মূল্যে, ধরো সেটা বাজারে যদি লিটার 200 টাকার তেল হয়, তারা হচ্ছে তোমার কি করে 120 টাকায় গরিবদের জন্য সেটা দেয়। তো সেখানে লাইন দিয়ে হচ্ছে তারা সেগুলো সংগ্রহ করে দেয়। তারাই কিন্তু এই বাজারের যে মূল্য নিয়ন্ত্রণ, দেখবা যে এই যে কিছুদিন আগে লেবুর দাম হয়ে গেছিল 200 টাকা, তখন কি করছে? তখন সরকারি লোকরা সেখানে গিয়ে বার্গেনিং করছে যে এত টাকা করা যাবে না, সেটা দাম কমাইতে হবে। এখন আবার এই যে তোমার অকটেন, তারপর ডিজেল, পেট্রোলের দাম বাড়াইতে চাচ্ছে, কিন্তু সরকার বলছে না, দাম বাড়ানো যাবে না। তাহলে এই যে মূল্য নিয়ন্ত্রণ, এই কাজগুলো আসলে কারা করে? এটা তো সরকারি একটা সংস্থা করে, তাই না? তাহলে এটা কারা করে? ওকে, শাহিন আক্তার বলছে 5-এর গ, সে বলছে টিসিবি। ওকে আচ্ছা, সাদিয়া সুলতানা বলছে ঘ, মানে ডি বলছে। আচ্ছা আর কেউ অ্যান্সার দেয় নাই। আচ্ছা এটা হয়তো অনেকে জানে না, মনে রাখবা এটা হচ্ছে টিসিবি, ট্রেডিং কর্পোরেশন বোর্ড, ট্রেডিং কর্পোরেশন আর কি। তো এটা হচ্ছে টিসিবি, ঠিক আছে? টিসিবি ট্রেডিং কর্পোরেশন, বিটা অ্যাকচুয়ালি বোর্ড না ব্রু আমার ঠিক মনে নাই, বাট ট্রেডিং কর্পোরেশন বোর্ড হইতে পারে, হ্যাঁ ট্রেডিং কর্পোরেশন বোর্ড হইতে পারে। ওকে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টিসিবি, বাজার মূল্য নিয়ন্ত্রণের কাজ করে। ওকে, এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে। 6 নাম্বার হচ্ছে বাংলাদেশের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনা কাজ কারা করে? এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজস্ব ব্যবস্থাপনা। রাজস্ব মানে কি আমি সংক্ষেপে বলে দিই, রাজস্ব মানে হচ্ছে কর বা শুল্ক। এই কর বা শুল্ক, বাংলাদেশে যে এত কর বা শুল্ক আসে, বাংলাদেশে মনে করো যে হচ্ছে আমদানি শুল্ক, তারপর হচ্ছে রপ্তানি শুল্ক, তারপর হচ্ছে এই তোমার হচ্ছে বিক্রয় কর, তারপর আরো যত কর আছে, এই করকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করে না? করকে কিন্তু 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার প্রত্যক্ষ কর, আরেকটা হচ্ছে পরোক্ষ কর, ঠিক আছে? প্রত্যক্ষ কর কোনটা? প্রত্যক্ষ কর হচ্ছে তোমার যেগুলো হচ্ছে তোমার যে সম্পদের উপর দাও, সম্পত্তি কর, তারপর হচ্ছে তোমার আয় কর। মনে করো তোমার বাবা মাসে 50,000 টাকা কামায়, সেখান থেকে 3,000 বা 4,000 টাকা কর দেয়। এটা কি করে? ডিরেক্ট সরকার কেটে নেয়। তারপর সম্পত্তি, তুমি যে সম্পত্তি বসবাস করো সেটা তোমার বাপ বা দাদার থেকে কেটে নেয়। এটা হচ্ছে ডিরেক্ট, একদম সরকার ডিরেক্ট তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। আর এই যে পরোক্ষ কর, এগুলো হচ্ছে তোমার পরোক্ষ করগুলো কিভাবে? যেমন বিক্রয় কর, এটা কিভাবে হয়? ধরো তুমি দোকানে গেছো, তোমরা যারা মেয়ে আসো, তো তোমরা হচ্ছে মনে করো যে ম্যাকের প্রোডাক্ট কোনবা, যে ম্যাকওভার টাইপের ম্যাক, সেগুলো কিনবা, অথবা BBB, অথবা মনে করো যে আরো যত আছে এগুলা থেকে মনে করো যে জিনিস কিনবা। তো এখন কি করবা? তোমরা হচ্ছে ওই টাকাটা মনে করো এটা চীন থেকে নিয়ে আসছে, তো
তো এটা চীন থেকে নিয়ে আসছে। এখন তুমি এটা যখন কিনবা তখন সেখানে লেখা আছে যে 595 টাকা এটার দাম, সাথে হচ্ছে আবার ভ্যাট ইনক্লুডেড, মানে ভ্যাটও হচ্ছে তোমার ধরো এক্সট্রা করে আরো 150 টাকা। তাহলে তুমি কিন্তু ভ্যাটটা দিয়েই কিনছো। ভ্যাটটা আসলে দিছে কে? ভ্যাটটা তুমি দিছো, এবং তোমার টাকাটা যখন ওই লোকটা নিয়ে আসছে ইম্পোর্ট করে, তখন কিন্তু সে এটা সরকারকে অলরেডি দিয়ে ফেলছে, তারপর সেই ভ্যাটটা তোমার উপর চাপায় দিছে, তাই না? ভ্যাটটা কিন্তু ওই যে বিক্রয় করছে তোমার কাছে সে দেয় নাই, সেটা তোমার উপর চাপায় দিছে। অথবা তুমি মনে করো রেস্টুরেন্টে গেছো তোমার প্রিয়তম বা প্রিয়তমাকে নিয়ে, সেখানে গিয়ে দেখবা খাবার খাইতে খাইতে বিল হয়ে গেছে মনে করো যে 3050 টাকা, নিচে দেখবা ভ্যাট আছে 15%, সেখানে দেখবা মনে করো যে 250 বা 300 টাকা হচ্ছে 350 টাকা ভ্যাট আছে, তারপরে যেটা আসবে সেটা। তাইলে ভ্যাটটা কে দিচ্ছে? ভ্যাটটা কিন্তু তোমার উপরে চাপায় দেওয়া হচ্ছে রেস্টুরেন্টের, বুঝছো? তার মানে এইটা হচ্ছে পরোক্ষ কর, এটা হচ্ছে পরোক্ষ কর। আমদানি কর, বিক্রি কর, এইগুলো হচ্ছে পরোক্ষ কর। আর কিছু আছে কর বহির্ভূত, যেমন হচ্ছে টোল ও লেবি। টোল ও লেবি অর্থাৎ তুমি যদি সরকারের কোনো জিনিস যেমন প্রশাসনিক ফি, একটা কাজে তুমি সেটা সুবিধা পাবা, ধরো পদ্মা সেতু দিয়ে তুমি যাচ্ছ, গেলে কি করতে হবে? গেলে তোমাকে একটা টোল দিতে হবে। তাহলে তুমি যদি না যাইতে তাহলে কিন্তু তোমাকে দেওয়া লাগতো না, বাট যাচ্ছ দেখেই কিন্তু সেই টোলটা তোমাকে দিতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব, বুঝতে পারছো? তোমাকে হচ্ছে এটা তুমি এই সরকারি সুবিধাটা নিচ্ছ দেখেই তোমাকে সেটা দেওয়া লাগতেছে। আর এটা কিন্তু পরীক্ষায় আসে, কর বহির্ভূত রাজস্বগুলা টোল ও লেবি সহ আরো কিছু কিছু পরীক্ষায় আসে, বুঝতে পারছো? ওকে, এনবিআর এর ফুল ফর্ম ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এনবিআর এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, মানে জাতীয় রাজস্ব ব্যবস্থা আর কি, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলায় বলা হয় জাতীয় রাজস্ব বোর্ড। তাহলে তুমি এখানেই বুঝতে পারবা রাজস্ব না, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বুঝতে পারছো? জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর সম্পর্কে একটু পড়ে যাবা। তারপরে যে টিন, টিন মানে কি জানো? টিন মানে হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, এগুলো কিন্তু ভালো করে পড়বা। আইডেন্টিফিকেশন নাম্বার, এটা হচ্ছে তোমার ই3 যেটা সেটা 2013 সালে করা হয়েছে। কত সালে? এটা পরীক্ষায় আসে, 2013 সালে করা হয়েছে ই3। মানে যারা ট্যাক্স পে করে তাদের আলাদা একটা নাম্বার থাকে, যেটা কারোর সাথে কারো মিলবে না। নাম তো মিলে যেতে পারে কিন্তু এই নাম্বারটা মিলবে না, এটা হচ্ছে এখন ডিজিটাল করে ফেলছে ই3। এটা 2013 সালে করা হয়েছে, বুঝতে পারছো? আর OMS ওপেন মার্কেট সিস্টেম, টিসিবি, এটা তো বলেই আসছি, সো এগুলা লাগবে না। হ্যাঁ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে আসো 7 নাম্বার, এই তোমার হচ্ছে যেটা বললাম এনবিআর, এই এনবিআরই কিন্তু সরকারের রাজস্ব বা শুল্ক করগুলা উঠায়, বুঝতে পারছো? এনবিআর। এবার আসো বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, এটা অলরেডি আমি বলে ফেলছি, সোনালী ব্যাংক। কৃষি ব্যাংক হচ্ছে বিশেষায়িত ব্যাংক। কৃষি ব্যাংক বাংলাদেশে 3টা আছে বিশেষায়িত ব্যাংক, বুঝতে পারছো? কৃষি ব্যাংক, সরি। এবার আসো 8 নাম্বার, অর্থের মূল্য বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে, আচ্ছা এটা বলো তোমরা, অর্থের মূল্য বৃদ্ধি পাওয়ার অর্থ কি? মনে করো অর্থের মূল্য যে বৃদ্ধি পায় অ্যাকচুয়ালি সেটা আসলে কি? মূল্যস্তর বৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, অবমূল্যায়ন। দেখো একটা সময় আমরা 1 টাকা দিয়ে 4টা লজেন্স পাইতাম, তাই না? 1 টাকা দিয়ে মনে করো একটা আইসক্রিমও পাইতাম। আমি ছোটবেলায় 1 টাকা দিয়ে একটা আইসক্রিমও খাইছি, 4টা লজেন্সও পাইছি, 2টা বার্মিজাসার পাইছি। এখন আমি যদি 10 টাকা দেই তাইলে মনে করো হচ্ছে একটা আইসক্রিম পাওয়া যায় মোটামুটি লেভেলের, ঠিক আছে? তারপরে এখন তো যেই লজেন্সগুলো আছে ওইগুলোর এক একটা দামই এখন 2 টাকা, তার মানে 8 টাকা হয়ে যায়। তাহলে কি হইলো? জিনিস কিন্তু আমার সেমই আছে, ওই যে লজেন্স সেই জিনিসটা কিন্তু সেমই আছে। সেটা আগে আমি পাইতাম 4 টাকা দিয়ে, সরি 1 টাকা দিয়ে 4টা, তার মানে এক একটা দাম ছিল 25 পয়সা, আর এক একটা লজেন্সের এখন দাম হয়ে গেছে 2 টাকা। তাহলে কত পার্সেন্ট বাড়লো? প্রায় 400% বেড়ে গেছে না? তাহলে এটা কেন হয়েছে? কারণ আমার জিনিস সেমই আছে, অর্থের মূল্যটা বৃদ্ধি পাইছে, অর্থের মূল্যটা বৃদ্ধি পাইছে। হ্যাঁ, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। তার মানে এটা কি? এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। যখন তোমার অর্থের কি হয়,
অর্থের মূল্য বেড়ে যায়, জিনিসপত্রের দাম কমে যায়, সরি কি বলে, আচ্ছা, অর্থের মূল্য বৃদ্ধি পায়। এখানে অ্যাকচুয়ালি মুদ্রাস্ফীতি তোমাদের সাথে সাথে আমি বলে ফেলছি, বাট জিনিসটা অ্যাকচুয়ালি এমন না। দেখো আমি বুঝাচ্ছি, আমি এতক্ষণ বুঝাইছি একটা, তোমরা অ্যান্সার দিছো আরেকটা। মুদ্রাস্ফীতি না, দেখো অর্থের মূল্য, এখানে তো অর্থের মূল্য বাড়ে না, এখানে তো অর্থের মূল্য আরো কমে গেছে। তোমরা যেটা বলছো মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি কি হয়? মুদ্রাস্ফীতি হচ্ছে এইটা যেটা আমি মাত্র বুঝাইলাম, যে জিনিসপত্রের দাম আমার বেড়ে গেছে কিন্তু অর্থের মূল্য তো আমার কমে গেছে। অর্থের মূল্য কি হয়েছে? অর্থের মূল্য আমার কমে গেছে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেছে। অর্থের মূল্য কমে যাওয়া মানে কি? মানে আগে আমি 1 টাকা দিয়ে 4টা লজেন্স পাইতাম, এখন আমি 1 টাকা দিয়ে একটা লজেন্সও পাই না, এখন আমার 2 টাকা লাগে। তার মানে অর্থের মূল্য কমে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আর এখন যেটা হয়, অর্থের মূল্য যেটা বৃদ্ধি পায় সেইটার কারণে হচ্ছে তোমার যেটা হয় এখানে বেকারত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, ওকে। এবার আসো 9 নাম্বার। আচ্ছা, মুদ্রাস্ফীতি এগুলা এখন তোমাদের ধরলে তোমাদের অনেকের ইকোনমিক্স নাই, তারপরে মুদ্রাস্ফীতি একটু পড়ে যাবা। ঠিক আছে, মুদ্রাস্ফীতি পড়ে যাবা। বেল আউট শব্দটা জড়িত কিসের সাথে? এতটুকু বলো, বেল আউট পরীক্ষায় আসে। বেল আউট, অ্যান্সার দাও। বেল আউট, বেল আউট। আল্লাহ, এত এত মানে আসল অ্যান্সার ছাড়া উল্টাপাল্টা সব অ্যান্সার। হ্যাঁ, বেল আউট, বেল আউট হচ্ছে অর্থনীতির সাথে জড়িত একটা শব্দ, বেল আউট। ঠিক আছে, ওকে। অর্থনীতি পড়াচ্ছি এখন তো তোমরা বুঝবাই। মুদ্রাস্ফীতির প্রধান কারণ, এগুলা পারবা। মুদ্রাস্ফীতি, আচ্ছা এটা তারপরে অ্যান্সার দাও, এই প্রশ্নটা আসতেই পারে। মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি? এই যে মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতির মানে হচ্ছে মুদ্রার দাম কমে যাওয়া, তাই না? মুদ্রার দাম বা মুদ্রার মূল্য কমে যাওয়া। তাইলে বলো যে মুদ্রাস্ফীতির প্রধান কারণ কোনটা? উৎপাদন বৃদ্ধি পাইলে মুদ্রাস্ফীতি হয়, নাকি আমদানি বৃদ্ধি পাইলে, নাকি রপ্তানি বৃদ্ধি পাইলে, নাকি মুদ্রার যোগান বৃদ্ধি পাইলে? ধরো তুমি বাংলাদেশে অনেক বেশি উৎপাদন হচ্ছে, তাহলে কি মুদ্রাস্ফীতি হয়ে যাবে? তারপরে আমদানি বৃদ্ধি পাচ্ছে, অন্য দেশ থেকে আমদানি বেশি বেশি আসতেছে, তাইলে কি মুদ্রার দাম কমে যাবে? নাকি রপ্তানি বৃদ্ধি, নাকি মুদ্রার যোগান বৃদ্ধি? কোনটার কারণে? দেখি যারা অর্থনীতিবিদ আছো তোমরা বলো। আমরা আসি 11 নম্বরে, আমরা আসি 11 নম্বরে। এক মিনিট, হ্যাঁ তোমরা একটু অ্যান্সার করো। মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি? এখানে তোমার আমদানি বৃদ্ধির এটা অত বেশি না, এটা হচ্ছে তোমার মুদ্রার যোগান বৃদ্ধি। ধরো এখন বাংলাদেশে টাকা শর্ট আছে, বাংলাদেশে টাকা শর্ট আছে। এখন শর্ট থাকলে কি হবে? যখন তুমি 10 টাকা দিয়ে একটা হচ্ছে কি কিনবা, একটা আইসক্রিম কিনবা, তখন তোমার কাছে খুব খারাপ লাগবে। কিন্তু তোমার কাছে এখন 100 টাকা আছে, তখন তুমি কিন্তু একটা আইসক্রিম কিনতে খারাপ লাগবে না। তখন তুমি একটা আইসক্রিম 12 টাকা দিয়েও কিনতে পারো, 15 টাকা দিয়েও কিনতে পারো। এটা বেশিরভাগ হয় কোথায় জানো? এটা হয় বেশিরভাগ তোমার এই যেই হচ্ছে আমাদের ফ্লোটিং মার্কেটগুলো আছে, যেমন বাজার, যেই তোমার হচ্ছে কাঁচা শাকসবজি মার্কেটে গেছো, তোমার কাছে আছে 50 টাকা। এখন তুমি জিনিসপত্র কিনতে গেলে তোমার খুব চিন্তা করতে হবে, আচ্ছা আমি এটা কি কিনবো, এটা এত এত কেন বলতেছে, এটা আমি একটু কমায়া একটু বেশি বার্গেনিং করি। কিন্তু ধরো তোমার কাছে আছে 1000 টাকা, তখন তুমি কি চিন্তা করবা? যাচ্ছে এটার দাম মাত্র 20 টাকা বলছে, নেই 2 কেজি নিয়ে যাই, আমার লাগবে না, তারপর আমি নিয়ে যাই। তারপরে ধরো কোনো কিছুর দাম চাইলো 50 টাকা, কিন্তু এটা নর্মালি দাম 45 টাকা, তখন তোমার কাছে যদি অনেক টাকা থাকে তুমি কি চিন্তা করবা? দূর 5 টাকায় দিয়ে বেশি চাইছে, দিয়ে চলে যাই। তো এই যে জিনিসপত্রের দাম কিন্তু ধীরে ধীরে এভাবেই বাড়ে। তাহলে মুদ্রাস্ফীতির প্রধান একটা কারণ হচ্ছে মুদ্রার যোগান বৃদ্ধি।
ঠিক আছে, মুদ্রার যোগান বৃদ্ধি। আমদানি বাড়লেও অনেক সময় দাম বাড়ে, আমদানি বাড়লেও অনেক সময় মনে করো যে তোমার এখন বাংলাদেশে কি হয় না, সরি আমদানি বৃদ্ধি না, তোমার রপ্তানি বৃদ্ধি, রপ্তানি তো হয়, আমদানি আসলে, আমদানি যখন বাংলাদেশে আসে তখনও অনেক সময় জিনিসপত্রের দাম করে মানে জিনিসপত্রের দাম কমে যায়, তাহলে সেক্ষেত্রে মুদ্রার যোগান বৃদ্ধিটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, তারপর আসো ইরাটম কি? আচ্ছা এটা এখন আর লাগবে না। উন্নত জাতের ধান। চা গবেষণা কেন্দ্র, এটা বলো চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চা নিয়ে অনেক কিছু আসে, যেমন হচ্ছে তোমার চায়ের রাজধানী কোথায়, চায়ের রাজধানী, চায়ের রাজধানী কোনটা কোথায়, তারপর হচ্ছে চা বোর্ড কোথায়, চা বোর্ড কোথায়, হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষায় আসে। চা বোর্ড কোথায়, চায়ের রাজধানী কোথায়, তারপর চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, তারপর বাংলাদেশের প্রথম চা বাগান কোনটা, বাংলাদেশের প্রথম চা বাগান কোনটা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখি অ্যান্সার করে ফেলো। আল্লাহ, সবাই অ্যান্সার না দিয়ে কি উল্টাপাল্টা কথা বলতেছে? সবাই পরীক্ষার অ্যান্সার দাও। এটা ছাড়তে হবে, আমি অনেক গরম, এই যে গরমে হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রিমি রিমি বলছে 13 সি, সে বলছে শ্রীমঙ্গল। ওকে, সবাই অ্যান্সার দাও। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গলে। চা রাজধানী কোথায় অবস্থিত? চা রাজধানী শ্রীমঙ্গলে। চা বোর্ড কোথায়? চা বোর্ড কিন্তু আবার চট্টগ্রাম। চা বোর্ড চট্টগ্রাম। মেনলি প্রথম চা কিন্তু কোথায় হয়েছিল জানো? প্রথম চা কিন্তু উৎপাদন হয়েছিল চট্টগ্রামে, কিন্তু প্রথম চা চাষ কিন্তু হয়েছে আবার সিলেটে। সেটা হচ্ছে তোমার মালনীসরা চা বাগান, মালনীসরা চা বাগান, মালনীসরা চা বাগান। ঠিক আছে, এটা মনে রাখবা, প্রথম চা বাগান মালনীসরা চা বাগান। এবং চা বাগান বর্তমানে কয়টা আছে? তারপর তোমার হচ্ছে আরেকটা আছে অর্গানিক চা বাগান। অর্গানিক চা বাগান কোথায়? পঞ্চগড়ে। তারপরে চা নিলাম কেন্দ্র কয়টা? এগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এগুলা পড়বা, আপডেট তথ্য পড়বা। ওকে, তারপরে আসো 14 নাম্বার, ব্লু চিপ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ব্লু চিপ, আন্তর্জাতিক বাজার, শেয়ার বাজার, ভুয়া শেয়ার, খুচরা বাজার। ব্লু চিপ এগুলা মাঝে মাঝে পরীক্ষায় আসে, অনেকে এগুলা জানেও না। সো একটু ব্লু চিপ, এটা আসলে হ্যাঁ প্যাচ লেগে যায়, এই জন্যই তো আমি আলাদা আলাদা করে দেখাইলাম। প্যাচ এখন আর লাগবে না। চা বোর্ড চট্টগ্রামে, কিন্তু চায়ের রাজধানী এবং চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গলে। এবং প্রথম চা বাগান সেটা কিন্তু হচ্ছে মালনীসরা চা বাগান। বুঝতে পারছো? ওকে, তাহলে ব্লু চিপ এইটা দেখি, এইটা যারা যারা পারবে তারা হচ্ছে লিজেন্ড। এইটা যারা যারা পারবে তারা হচ্ছে লিজেন্ড। হ্যাঁ, এইটা যারা যারা পারবে তারা হচ্ছে লিজেন্ড। দেখি এটা কে কে পারে। কেউ অ্যান্সার দিতে পারতেছে না। চা বাগান 171। হ্যাঁ, আপডেট তথ্য আমি যতটুকু জানি এইটাই। ওকে, ব্লু চিপ এটা হচ্ছে শেয়ার বাজারের সাথে সম্পর্কিত, এটা মনে রাখবা। যেমন বেল আউট অর্থনীতির সাথে জড়িত, তেমনি ব্লু চিপ হচ্ছে শেয়ার বাজারের সাথে সম্পর্কিত। মানে শেয়ার বাজারে যেগুলো খুব মানে বিগ কোম্পানি এবং যাদের শেয়ারের ফ্লো অনেক বেশি, এই ধরনের কোম্পানিগুলোকে তোমার ব্লু চিপ বলা হয়। ঠিক আছে, ওকে। তারপর আসো ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, মুক্তবাজার ও অর্থনৈতিক উদারবাদের প্রবর্তক কে? দেখি এটা কে কে পারে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, মুক্তবাজার ও অর্থনৈতিক উদারতার সাথে উদারতাবাদের প্রবর্তক কে? আমি এখানে বলে দেই, যেমন হচ্ছে তোমার অর্থনীতির জনক কে? অর্থনীতির জনক কে? আধুনিক অর্থনীতির জনক কে? আধুনিক অর্থনীতির জনক কে? এই দুইটা অ্যান্সার দিবা। অর্থনীতির জনককে, আধুনিক অর্থনীতির জনককে। তারপর আছে ক্লাসিক্যাল অর্থনীতি, মুক্তবাজার, অর্থনৈতিক উদারতাবাদের প্রবর্তক কে? দেখি কে কে পারে।
ভাইয়া আমি লিজেন্ড 14 খ। আচ্ছা তুষ্টি বলছে, ওকে। হ্যাঁ 14 বি রাফিজ হাসানও বলছে, আরো কয়েকজন পারছে। ওকে আচ্ছা, হ্যাঁ লিজেন্ডরাই তো পারবে, যারা পড়াশোনা করছে তারাই তো পারবে, তাই না? ওকে 15 নাম্বার, ক্লাসিক্যাল অর্থনীতি মুক্তবাজার অর্থনৈতিকবাদের প্রবক্তা কে? আচ্ছা তোমরা অ্যান্সার না দিয়ে উল্টাপাল্টা কি ধরনের যেন কমেন্ট করতেছো, এক একজন এক একজনের সাথে কি নিয়ে কথা বলতেছে তো। ভাই 2 দিন পরে পরীক্ষা, এখন যদি এগুলা করো তাইলে হবে? এখনো যদি এইসব নিয়ে পড়ে থাকো তাইলে হবে? হ্যাঁ তাহলে অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ এবং আধুনিক অর্থনীতির জনক হচ্ছে আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন, এটা মনে রাখবা, পল স্যামুয়েলসন। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, কিন্তু আধুনিক অর্থনীতি বললে হবে পল স্যামুয়েলসন, ঠিক আছে? আর ক্লাসিক্যাল অর্থনীতি মুক্তবাজার অর্থনৈতিক উদারতা হচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যাডাম স্মিথ। এবং এই অ্যাডাম স্মিথ কিন্তু আরেকটা জিনিস, অদৃশ্য হাত, অদৃশ্য হাত এটার প্রবক্তা তিনি। এবং তার একটা বই আছে ওয়েলথ অফ নেশন, তার একটা বই আছে ওয়েলথ অফ নেশন, এটা মনে রাখবা, ওয়েলথ অফ নেশনস। এটা কিন্তু পরীক্ষা আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতে সব পরীক্ষা আসছিল। ওয়েলথ অফ নেশনস এই বইটা কার? অ্যাডাম স্মিথ, এবং তিনি অদৃশ্য হাতের প্রবক্তা। এবং এই যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, মুক্তবাজার অর্থনীতি এটার প্রবক্তা। মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়েছে বলো তো? বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়েছে দেখি, বলো সবাই অ্যান্সার করো। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়েছে? আমি এখানে তোমাদেরকে কিছু জিনিস দেখাই। অর্থনীতিকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়, এটা একটু জেনে না যাও, কারণ যেহেতু পরীক্ষায় আসতে পারে যে অর্থনীতিকে 3 ভাগে, সরি 3 ভাগে না 4 ভাগে, অর্থনীতির প্রকৃতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? পুঁজিতান্ত্রিক অর্থনীতি, তারপরে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, তারপরে হচ্ছে মিশ্র, তারপরে হচ্ছে ইসলামী শাসন ইসলামী অর্থনীতি। এখন তুমি বলবো ভাইয়া পুঁজিতান্ত্রিক কোনটা? পুঁজিতান্ত্রিকই হচ্ছে তোমার যেগুলো হচ্ছে তোমার রাষ্ট্র ডিরেক্ট সবাইকে হচ্ছে, সবাই উৎপাদন কাজে অংশগ্রহণ করতে পারে, মানে সবাই উৎপাদন করতে পারে ইচ্ছা মতো। এবং এখানে ভোক্তা হচ্ছে স্বাধীন, ভোক্তা হচ্ছে রাজা, তুমি যা ইচ্ছা কিনতে পারবা, ইফ ইউ ওয়ান্ট এনিথিং ইউ ক্যান বাই, ঠিক আছে? সো পুঁজিতান্ত্রিক, এখানে মানে সরকারের এখানে কোনো নিয়ন্ত্রণ নাই, এখানে তোমার যোগান এবং হচ্ছে চাহিদার উপর ডিপেন্ড করে দাম নির্ধারণ করা হয়। এখানে যোগান এবং চাহিদার উপর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেটা এই পুঁজিতান্ত্রিকে সবচেয়ে বেশি চলমান। এখানে মনে করো এই একই প্রোডাক্ট আমি যদি উৎপাদন করি, আমি আমার ইচ্ছা মতো 20 টাকাও দিতে পারবো, আবার আরেকজন একই প্রোডাক্ট উৎপাদন করে এটার দাম 100 টাকাও দিতে পারবে। এটা তখন কি হবে? তখন ভোক্তা যেভাবে চায়, যেটা ভালো মনে করে সেটাই কিনবে, তাহলে যারটা বেশি কিনবে সেই তো লাভবান হবে। এটা হচ্ছে পুঁজিতান্ত্রিক, মানে এখানে রাষ্ট্রের ব্যবসায়ের উপর বা উৎপাদনের উপর তেমন কোনো কন্ট্রোল নাই। কিন্তু এই সমাজতান্ত্রিকে তুমি কি উৎপাদন করবা, তুমি কেমনে কি করবা, এটার উপর রাষ্ট্রের একটা কন্ট্রোল আছে, উৎপাদনের উপর রাষ্ট্রের একটা কন্ট্রোল আছে। এখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে না, রাষ্ট্রের এখানে একটা কন্ট্রোল আছে। এই জন্য এটাকে সমাজতান্ত্রিক বা এটা কেন্দ্রীয় অর্থনীতি বলা হয়, ঠিক আছে? তারপর আর এখানে তোমার শ্রমিক শোষণ অনেক বেশি, শ্রমিক শোষণ, যেহেতু এটা মনে করো যে যারা বড়লোক তারা আরো বড়লোক হয়, যারা গরিব তারা আরো গরিব হয়, এই পুঁজিবাদী। এখন পুঁজিবাদী দেশ কোনগুলা? তুমি ধরতে পারো আমেরিকা, তারপর হচ্ছে ফ্রান্স, তারপর হচ্ছে তোমার ইংল্যান্ড, তারপর হচ্ছে তোমার এই যে দক্ষিণ কোরিয়া, এগুলো হচ্ছে পুঁজিতান্ত্রিক। আর সমাজতান্ত্রিক কোনগুলা? তোমার রাশিয়া, চীন, এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক। এই জন্য দেখবা চীন থেকে অনেক বেশি বিলিয়নিয়ার বের হয় না। সব বিলিয়নিয়ার কই থেকে বের হয়? সব বিলিয়নিয়ার বের হয় তোমার এই হয় পুঁজিতান্ত্রিক না মিশ্র। পুঁজিতান্ত্রিক যেমন আমেরিকা, ফ্রান্স, এগুলা থেকে। আর মিশ্র কোনটা? মিশ্র হচ্ছে ওই যে এরকম, তুমি দিবে কিছু আমি দিব কিছু, তা থেকে জন্ম নিবে ছোট্ট একটা শিশু, তেমনি তা থেকে জন্ম নিবে মিশ্র একটা শিশু। তেমনি এই পুঁজি আর সমাজতান্ত্রিক কিছু দিবে, সেখান থেকে এই মিশ্র একটা শিশু বের হবে। মানে এইটার মধ্যে যে ভালো দিকগুলো আছে আর সমাজতান্ত্রিকে যে ভালো দিকগুলো আছে, এগুলার খারাপ দিকগুলা বাদ দিয়ে তারপরেই মিশ্র গঠিত হবে। বুঝতে পারছো? এই
পুঁজি তোমার হচ্ছে পুঁজিতান্ত্রিক অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতি দুইটার মধ্যে যে ভালো গুণগুলো আছে সেগুলো নিয়ে মিশ্রতান্ত্রিক হবে। এখন তুমি বলতে পারো ভাই মিশ্রতান্ত্রিক তাহলে কোনগুলা? আমাদের বাংলাদেশি মিশ্রতান্ত্রিক। যেমন ধরো বাংলাদেশি কি হয়, প্রথমে ব্যবসায়ীরা দাম বাড়ায় ফেলে 200 টাকা, কাঁচামরিচের দাম কেজি করে ফেলে 1200 টাকা, তারপর সরকার বলে মুরব্বী এটা করা যাবে না, তাহলে কি করতে হবে? তাইলে আগে ছিল 200, আগে ছিল মনে করো কেজি 200 টাকা, তখন সরকার বলবে আচ্ছা 200 তো কম হয়ে যায়, তাহলে তুমি 300 টাকা নাও, 400 টাকা নাও, বাট 1200 টাকা করা যাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার অর্থনীতির 4 প্রকার। আর ইসলামী তো বুঝোই, সৌদি আরবে ইরানে যেগুলো চলে এগুলো ইসলামী। আচ্ছা, তাহলে মুক্তবাজার অর্থনীতি 1991 সালে চালু হয় 1 জুলাই। ভ্যাটও কিন্তু 1991 সালের 1 জুলাই চালু হয়। ভ্যাট কি? ভ্যাটই হচ্ছে ওই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটার ফুল ফর্মটা জেনে রাখো, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট 1991 সালে বাংলাদেশে চালু হয়। ঠিক আছে ভাই, একটু ফাস্ট পড়ান। ওকে, কোনো সমস্যা নাই। মুদ্রার অবমূল্যায়ন না, এগুলো তোমরা এখন বুঝাইলে তোমাদের অনেক টাইম নিতে হবে। বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী? এবার আমার মনে হয় এটা আসতে পারে। বাংলাদেশে যে পঞ্চবার্ষিকী মানে কি? পঞ্চবার্ষিকী মানে 5 বছর, 5 বছর মেয়াদি। তোমরা অ্যান্সার দাও। 5 বছর মেয়াদি যে প্ল্যান, 5 বছর যে মেয়াদি প্ল্যান, এটা যারা অ্যান্সার করতে পারবে, আমি জানি তোমরা পারবা, তারা একটু কম লিজেন্ড। ঠিক আছে, একটু কম লিজেন্ড। ভাইয়া আইসিটি থেকে কি পড়বা? আইসিটি থেকে পড়বা 1 নাম্বার এবং 2 নাম্বার চ্যাপ্টার ভালো করে পড়বা। ঠিক আছে, এখান থেকে আসতে পারে বেশি। বুঝছো ভাই? কে কোথায় পরীক্ষা দিবা সেটা বাদ, আগে ভাই একটা প্রশ্ন যদি এত সময় দেন কি করব বলো? বুঝাইতে তো হবে আমার। আচ্ছা দেখো, পঞ্চবার্ষিক পরিকল্পনা কেউ অ্যান্সার দাও নাই? কেউ অ্যান্সার দেয় নাই এখনো? আচ্ছা, আমি এখন অ্যান্সার পাই নাই। দেখো, বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? পঞ্চবার্ষিক পরিকল্পনা এখন সবার প্রথমে চালু হয়েছিল যখন, তারপর থেকে এখন পর্যন্ত সর্বশেষ যেটা শেষ হয়েছে সেটা 2025 সালের জুনে শেষ হয়েছে। তাহলে 2025 সালের জুলাই থেকে কোনটা হয়েছে? 2025 সালের জুলাইতে হচ্ছে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা এখন চলতেছে। ঠিক আছে, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা, আগে ছিল অষ্টম, এখন চলতেছে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এবং এই পঞ্চবার্ষিক পরিকল্পনা কে শুরু করছে? জোসেফ স্টেলিন, রাশিয়ার তৎকালীন রাষ্ট্রপ্রধান। ঠিক আছে, জোসেফ স্টেলিন, তিনি হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনাটা গ্রহণ করছিল। এখন বর্তমানে নবম। ঠিক আছে, ওকে। দেন তারপরে আমরা চলে আসি, এই তো E3 কবে চালু হয়? দেখো, E3 চালু হয়েছে 2013 সালে, মনে রাখবা। তবে এইবার আমাকে বলো তো, BFIU এটা কত সালে চালু হয়েছে? এটা BCS এ আসছিল। এটা কত সালে চালু হয়েছে? আমি অপশন দেই, 2010, 2012, 2014, 2015। দেখি তোমরা কে অ্যান্সার পারো। এবার এটা হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানে হচ্ছে যেই কালো টাকা পাচার রোধে, বুঝবা, কালো টাকা পাচার রোধে এটা হচ্ছে একটা তোমার গোয়েন্দা সংস্থা। এটা কি? গোয়েন্দা সংস্থা। কারণ ওই যে আমি আগেই বলছি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল মানে অর্থনৈতিক, আর ইন্টেলিজেন্স মানে কি? একটা গোয়েন্দা, বা যেটাই বলো একটা গোয়েন্দা ইউনিট আর কি। বুঝতে পারছো? ওকে, তাইলে এটা কত সালে চালু হয়? কেউ অ্যান্সার করতে পারতেছো না? এইগুলাই কিন্তু পরীক্ষায় আসে বেশি। সচিব আচার্য বলছে 2013। হ্যাঁ, 1973 থেকে 1978 প্রথম। হ্যাঁ, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু 1973 থেকে 1978, 5 বছর পরে তোমার যেটা হয়েছে 78 থেকে 80। এই 78 থেকে 80 প্রথম, ওইটা কিন্তু দ্বিমেয়াদী, মানে 2 বছরের জন্য প্রথম একটা হয়েছিল। তারপর 80 থেকে আবার শুরু হয় 5 বছর করে। বুঝছো? ওকে, 2010, 12, 14। হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ রাইট, 2012 সালে। এই তো তোমরা পারছো, BFIU এটা 2012 সালে হয়েছে। ওকে, তারপরে আসো
বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ একাডেমি। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ একাডেমি আমি জানি, এটা তোমরা পারবা। তারপর তোমরা এটা অ্যান্সার দাও। তুমি মনে রাখবা মুদ্রা জাদুঘর। মুদ্রা জাদুঘর কোথায় অবস্থিত? মুদ্রা জাদুঘর কোথায় অবস্থিত? মুদ্রা জাদুঘর মিরপুর, তাই না? মুদ্রা জাদুঘর হচ্ছে মিরপুর, আর টাকশাল হচ্ছে তোমার হচ্ছে গাজীপুর। বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ একাডেমি এটা পারবা, এটা মিরপুরে, ঠিক আছে। আর সদর দপ্তর হচ্ছে মতিঝিলে, ঠিক আছে। ওকে, তারপরে আসো 20 নাম্বার। বাংলাদেশের বর্তমানে কত ধরনের সরকারি নোট? এটা তো পরে ফেলছি অলরেডি। তারপরে আসো মূল্য সংযোজন কর একটি কি? পারবা, এগুলা পারবা। বাংলাদেশ কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? এটা অলরেডি বলে ফেলছি, মিশ্র। বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর? বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর নারায়ণগঞ্জ, এটা তোমরা সবাই জানো। যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি? যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার, বাংলাদেশে এখন বঙ্গবন্ধু সেতু নিয়ে আসার সম্ভাবনা খুবই কম ভাই। আর এটার নাম এখন বঙ্গবন্ধু সেতু না, এটার নাম এখন যমুনা সেতু, ঠিক আছে। তারপর দেখে যাবা যমুনা সেতু নিয়ে এটা দৈর্ঘ্যগত এটা একটু দেখে যাবা। তারপর যে রেলপথ এখানে, এটা তো মেগা প্রজেক্ট আছে, আমি একটু পরে পড়াবো। এটা বিশ্বের বৃহত্তম পাটকল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? জানুয়ারি 2025 সালের প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, পাটকল এটা তোমরা জানবা। এটা তো বলে ফেলছে অলরেডি। মানি লন্ডারিং, এটাই বিএফআইইউ, এই যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এটাই হচ্ছে বিএফআইইউ 29-30। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এই যে ট্রেডিং কর্পোরেশন, টিসিবি যেটা বলছিলাম না, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এই যে এটা। এই টিসিবি কোনটার অধীনে বলো তো? টিসিবি এই ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা কোন মন্ত্রণালয়ের অধীন কাজ করছে বলো তো? দেখি এটা কে পারে। হ্যাঁ, আচ্ছা, 30 নাম্বার। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কাজ করছে? অর্থনীতির লাস্ট প্রশ্ন, সবাই অ্যান্সার করো। হ্যাঁ, স্যার কি রাগ করছেন? আচ্ছা, না আমি রাগ করবো না। তোমাদের সাথে কি রাগ করা যায় বলো? বউয়ের সাথে রাগ করা যায়, কিন্তু তোমাদের সাথে তো রাগ করা যায় না। তোমরা হচ্ছে লার্নার্সদের সাথে কখনো রাগ করা যায় না, বুঝছো ভাই? অ্যান্সারগুলো কি কোশ্চেনের পাশে দেওয়া যাবে না? অ্যান্সারগুলো তো এই যে পাশে আছেই আপু, এই যে অ্যান্সারগুলো কোথায়? এই যে অ্যান্সারগুলো তো আছেই, মানে 10টা করে পরে অ্যান্সার দেওয়া আছে, আর তারপরেরগুলো পাশে অ্যান্সার দেওয়া আছে, সমস্যা নাই। তারপরেরগুলো পাশে অ্যান্সার দেওয়া আছে। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। তারপর তোমার আরেকটা হচ্ছে টেরিফ কমিশন, টেরিফ এটাও কিন্তু তোমার হচ্ছে এই বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, মনে রাখবা। টিসিবি, টেরিফ এগুলা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন, এগুলো একটু পড়বা। তারপরে যেমন আবহাওয়া অধিদপ্তর, তারপর হচ্ছে তোমার স্পারসো, দূর অণুবীক্ষণ গবেষণা কেন্দ্র, এই দুইটা কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, স্পারসো কত সালে হয়েছে? 1980 সালের সময় হয়েছিল। স্পারসো দূর অণুবীক্ষণ গবেষণা কেন্দ্র আগারগাঁওতে অবস্থিত, এগুলো পড়বা, প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারপর যদি বলা হয় সাবমেরিন কোন মন্ত্রণালয়ের অধীন? তারপর যদি বলা হয় তোমার হচ্ছে কি বলা হয়, সাবমেরিন ক্যাবল, যদি বলা হয় সাবমেরিন ক্যাবল কোন মন্ত্রণালয়ের অধীন? এগুলো মাঝে মাঝে পরীক্ষা আসে, মনে রাখবা। সাবমেরিন যেটা হচ্ছে ডুবু জাহাজ, যেটা পানির নিচ দিয়ে চলে, সাগরের নিচ দিয়ে, মানে অর্ধেক চলে, সেই সাবমেরিন হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। কারণ এই যে বাংলাদেশে কোনো বহিঃশত্রু আছে কিনা পানির নিচ দিয়ে, তারপর চোরাচালান, মাদক এগুলো ঢুকে কিনা, এটা প্রতিরক্ষা করে, এই জন্য এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। কিন্তু যদি বলা হয় সাবমেরিন ক্যাবল, ভাই সাবমেরিন ক্যাবল তো প্রতিরক্ষা করে না, এটা তো তোমার হচ্ছে একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশ, বা একটা দেশ থেকে আরেকটা দেশে ইন্টারনেট, বা তোমার হচ্ছে যেই ফাইবার অপটিক এগুলা নিয়ে আসে। তাহলে সাবমেরিন কেবল কি? এটা হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ, এগুলো একটু ভালো করে বুঝবা, ঠিক আছে। সাবমেরিন কেবল আর সাবমেরিনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কেবল মানে হচ্ছে তার, এটা হচ্ছে সাগরের নিচ দিয়ে বা মহাসাগরের নিচ দিয়ে এক মহাদেশ বা আরেক মহাদেশে, মহাসাগরের নিচে দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ অথবা এক দেশ থেকে আরেক দেশে কানেক্ট করে, অপটিক্যাল ফাইবার, বুঝতে পারছো? ওকে, তারপরে আসো। ওকে, এবার বলো উইকিপিডিয়ার জনককে, দেখি পারো কিনা। উইকিপিডিয়ার জনককে, এখানে আমি কিছু লিখে দিই যেগুলো তোমরা পড়বা।
ইমেলের জনককে, ইমেলের জনককে এগুলা পড়বা। তারপরে হচ্ছে তোমরা পড়বা জুমের জনককে, জুমের জনককে এটা পড়বা। টিকটকের জনককে এটা পড়বা, এটা তোমরা সবাই জানো। তারপর ফেসবুকের জনককে এটা পড়বা, ফেসবুক। তারপরে হচ্ছে মাইক্রোসফট, মাইক্রোসফট, মাইক্রোসফট এগুলো পড়বা তোমরা। ইমেল, জুম, ফেসবুক, মাইক্রোসফট। তারপর আর কি কি আছে? তারপর আমাদের ইলেকট্রিসিটি আরও কিছু দেওয়া আছে, ওইখান থেকে ইমেলটা একটু ভালো করে পড়বা, জুমটা একটু ভালো করে পড়বা। আর উইকিপিডিয়ার জনককে দেখি জাভেদ করিম। এই যে জাভেদ করিম একজন ব্যক্তি, এখানে নাম আছে, আমি দেখাবো। জেফ বেজোস, লেরি পেজ। জাভেদ করিমের সম্পর্কে বলো তো, তিনি কোনটার সাথে সম্পর্কিত বলো দেখি। তানজিল কুয়েম বলছে একের ক, কৃষ্ণা রানী বলছে একের ডি, রাসেল ইসলাম বলছে জাভেদ কাকা। আমি বুঝতে পারছি তোমরা এটা শুনেই দিয়ে দিবা, কিন্তু এটা কেন? হ্যাঁ, অ্যান্সার করো। ওকে, আচ্ছা, উইকিপিডিয়ার জনক হচ্ছে লেরি পেজ, লেরি পেজ। হ্যাঁ, জাভেদ করিম হচ্ছে কি দিছো তোমরা? হ্যাঁ, জাভেদ করিম হচ্ছে ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা, ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা হচ্ছে জাভেদ করিম। ঠিক আছে, এটা হচ্ছে লেরি পেজ। ওকে, আর এগুলো পড়বা, ইমেল টিমেল, জুম, এগুলো পড়বা। তারপরে আসো 2 নাম্বার, বাংলা ভাষায় দ্বিতীয় সার্চ ইঞ্জিন চরকি চালু হয় কত সালে? চরকি, এগুলো এখনো পরীক্ষায় আসে। আমি লিখে দিই প্রথম সার্চ ইঞ্জিন, তোমরা অ্যান্সার দাও। প্রথম সার্চ ইঞ্জিন যেটা, প্রথম সার্চ ইঞ্জিন যেটা, সেটার নাম হচ্ছে তোমার পিপিলিকা। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, 2013 সালে। ঠিক আছে, পিপিলিকা। তাহলে এটা কত সালে হয়? বাংলা ভাষায় দ্বিতীয় সার্চ ইঞ্জিন চরকি, চরকি কত সালে হয়? হ্যাঁ, সবাই অ্যান্সার দাও। আজকে তোমাদের রেসপন্স খুবই খুবই কম, আমি খুবই হতাশ আজকে। মানে কি তোমরা কি পারতেছো না নাকি আমি বুঝতেছি না। এগুলো তো তোমাদের পারার কথা, তোমরা এতদিন যাবত পড়ছো, এগুলো তো তোমাদের পারার কথা। আমি হতাশ, আজকে তোমাদের রেসপন্স খুবই কম। বাংলা ভাষায় দ্বিতীয় সার্চ ইঞ্জিন চরকি, হ্যাঁ 2015 সালে, 2015 সালে। ওকে, তারপরে আসো 3 নাম্বার, বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে? এই যে এই একটা সাবজেক্ট আছে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, আন্তর্জাতিক অঙ্গনে, অঙ্গনে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ কবে কোন সংস্থার সদস্যপদ লাভ করছে? যেমন বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করছে, বাংলাদেশ কবে ওআইসির সদস্যপদ লাভ করছে, বাংলাদেশ কবে মনে করো যে বিমস্টেক আছে, বিমস্টেক তো ঢাকাই, তারপরে মনে করো যে এনডিবির সদস্য, এনডিবি, তারপরে হচ্ছে মনে করো যে আরও কিছু সদস্য আছে। যেমন বাংলাদেশ নিচের কোনটি সদস্য নয়, এটাও আসতে পারে। বাংলাদেশ কখনো নেটোর সদস্য হয় নাই। হ্যাঁ, বাংলাদেশ নেমের সদস্য, জোট নিরপেক্ষ আন্দোলন। তারপর বাংলাদেশ যেই সবগুলার সদস্য আছে সেগুলো ভালো করে দেখে যাবা। এছাড়াও আসিয়ানটা, এগুলো তো তোমাদের ফাহাদ ভাইয়া পড়াইছে তাই না? আসিয়ান ভালো করে পড়ে যাবা। আসিয়ান ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, ইউনাইটেড নেশন, তারপরে আইএমএফ, তারপরে হচ্ছে ইউনিসেফ, তারপরে হু, এগুলা সদস্য, প্রতিষ্ঠা সাল, তারপর গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকলে, যেমন আইএমএফ থেকে আমরা অনেকবার ঋণ নিছি, এগুলা পড়বা। ঠিক আছে, তাহলে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে? অ্যান্সার কোথায়? আল্লাহ, বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে? তোমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে কিনা? ওকে, তাহলে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর, এই যে 1974 সালে, 17 সেপ্টেম্বর 1974। ওকে, আচ্ছা ঠিক আছে। ও আরো কিছু জিনিস আসতে পারে, যেমন বাংলাদেশ প্রথম সদস্যপদ লাভ করে কোনটার? বাংলাদেশ বলো তো, বাংলাদেশ সবার প্রথম সদস্যপদ লাভ করে কোনটা? প্রথম সদস্যপদ লাভ করে কোনটা?
এবার যদি বলা হয় এটার অ্যান্সার করবা, আর যদি বলা হয় বাংলাদেশ প্রথম জাতিসংঘের প্রথম সদস্য কোনটা, প্রথম সদস্য কোনটার, তাহলে কি হবে? বাংলাদেশ প্রথম সদস্যপদ লাভ করে কমনওয়েলথ কোনটা? কমনওয়েলথ